নমস্কার বন্ধুরা, আজ হলো শিবরাত্রি। শিবরাত্রিতে জানাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সবারই হয়তো মোটামুটি এই শিবরাত্রি উদযাপন করছো, যারা হয়তো বিবাহিত বা যারা হয়তো বিবাহিত নও, প্রত্যেকেই হয়তো এই শিবরাত্রি উদযাপন করে থাকো। তো আমিও সেইখান থেকে আর এড়াতে পারি না, যেহেতু আমারও বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে। তো সেই কারণে আমাকেও সম্পূর্ণ পূজা বিধি নিষেধ মেনেই কিন্তু সম্পূর্ণটা করতে হয়। যদিও অবশ্য এবছর শুক্র শনি দুদিন ছিল, তো আমার শুক্রবারটা করা হয়নি, তো সেই কারণে আমাকে শনিবার করতে হয়েছে। তো যাই হোক, সকাল থেকে যেরকমভাবে গোছগাছ করার সেরকমভাবেই কিন্তু গোছগাছ করে নিয়ে কিন্তু আমি পুজোটা স্টার্টিং করে দিয়েছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুল ফল বেলপাতা আকন্দর মালা পইতে কলকে সব কিছুই কিন্তু নিয়ে মানে গোছ করে নিয়েছি। এখানে তোমরা ধুতরার ফুলও দেখতে পাচ্ছ। তো যেগুলো যেগুলো লাগে মোটামুটি আমি জানি বলে আর সেগুলো কিন্তু নিয়েছি। আর এইগুলো কিন্তু সম্পূর্ণই আমার ব্যক্তিগত বা নিজস্ব তথ্য থেকে কিন্তু আমি করেছি। এখানে কিন্তু কোনো রকম এমন নয় যে আমি কারোর দেখে শিখেছি বা করেছি। হ্যাঁ, যেটুকু হয়তো জেনেছি আমার মার কাছ থেকে হয়তো জেনেছি, ব্যাস এতটুকুই। তো যাই হোক না কেন, আমি শিবকে অভিষেক করাবো বলে কিন্তু আমি সমস্তটা রেডি করে নিচ্ছি। তো তোমরা জানো অভিষেক করতে কি কি লাগে, তবুও আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে দুধ, দই, ঘি, মধু, সিদ্ধি পাতা আর হচ্ছে চিনি বা মিছরি, মানে শর্করা জাতীয় জিনিস। তো এবার আমি এমনি প্লেন গঙ্গার জলও নিয়ে নিচ্ছি অভিষেক করার জন্য। কেন প্লেন জল দিয়ে যদি অভিষেক না করাই তাহলে সেটা সম্পূর্ণ হয় না। তো সেই কারণে প্লেন জল দিয়েও কিন্তু আমি অভিষেকটা করিয়ে নিচ্ছি। আর প্রথমে যে জলটা আমি বাবার মাথায় দিয়েছি সেটার কারণ হলো আমি নিত্য পুজোর সময় সবসময়তে এই চন্দনটা ওঠানোর সময় আমি করে থাকি, যে চন্দনটা আমি সবসময় ঠাকুরকে সিঙ্গার করে থাকি, তো সেটার জন্য। তো যাই হোক, আমি এবার অভিষেক করে নিচ্ছি। আর নন্দী মহারাজকে অভিষেক করে নিয়েছি। সমস্ত কিছু বাসুকি নাগ বা ত্রিশূল সমস্তটাতে আমি কিন্তু অভিষেকটা সেরে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে অভিষেকটা করে নেব এবং তারপরে আস্তে আস্তে আমি শিবলিঙ্গকে আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব এবং তারপরে আস্তে আস্তে করব। আর এই অভিষেকের জলটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কোথাও নোংরা জায়গায় ফেলবে না, পরিষ্কার জায়গায় ফেলার চেষ্টা করবে। আর আমার বাড়িতে যেহেতু উপরে গাছ আছে আর আমি তুলসী গাছের গোড়াতেই দিয়ে দিতে বেশি পছন্দ করি, তাই আমি তুলসী গাছের গোড়াতেই দিয়ে দেবো। তো এবার যেহেতু আমার স্নান করানো হয়ে গেছে, অভিষেক করানো হয়ে গেছে, তো এবার আমি চন্দন তিলকটা দিয়ে নিচ্ছি, দিয়ে ঠাকুরকে আমি সাজিয়ে নিচ্ছি। এই চন্দন তিলকটা দিই বলে তোমাদেরকেও দিতে হবে এমনটা নয়, তোমরা তোমাদের মতন করে পুজো করবে, কিন্তু আমার দিতে ইচ্ছে হয়, তো সেই কারণে আমি দিই। আর এই চন্দন তিলকটা কিন্তু সবসময় তোমরা এই আঙ্গুল দিয়ে কিন্তু দেবে। আমি তো সেই কারণেও সেই আঙ্গুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অন্য কোনো আঙ্গুল ইউজ করবে না, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলপ্রদ হয় না। যাই হোক, আমি পইতে দিয়ে দিলাম এবং তার সাথে সাথে কলকেটাকেও আমি সাইডে রেখে দিলাম। যে আমার পুজোটা কিন্তু হচ্ছে সম্পূর্ণই আমার ব্যক্তিগতভাবে নিজস্ব। এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু দেখে বা কোনো কিছু থেকে নিয়ে কিন্তু করা না, সেই জন্যই তোমাদেরকে আমি কথাটা বলে দিলাম। আর আমার শিবলিঙ্গের পাশেই দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশের উজ্জয়ন মন্দিরের শিবলিঙ্গ রয়েছে। তার কারণ এটা আমি পেয়েছিলাম হচ্ছে 2022-এ। তো সেখানে আমার শাশুড়ি মা মধ্যপ্রদেশে গেছিলেন বেড়াতে, তো সেখান থেকে এই শিবলিঙ্গটা আমি পেয়েছিলাম, উজ্জয়ন মন্দিরের শিবলিঙ্গটা। তো সেই জন্য আমি এখানে শিবলিঙ্গের পাশেই বসিয়ে রেখেছি। আর এখানে আমি 3টে বেলপাতা নিয়েছি বাবার মাথায় দেওয়ার জন্য। আর প্রত্যেকটা বেলপাতাতেই কিন্তু আমি চন্দন দিয়ে নিয়েছি।
এখন আস্তে আস্তে বেলপাতাগুলো বাবার মাথায় অভিষেক করিয়ে দিচ্ছি, বাবার মাথায় চড়িয়ে দিচ্ছি। আর তোমরা 5টাও দিতে পারো, 7টাও দিতে পারো, বা 3টেও দিতে পারো, তোমরা তোমাদের মতন দেবে অবশ্যই। আর আমি এদিকে আকন্দর মালাটাও দিয়ে নিলাম, ধুতরার ফুলটাও দিয়ে নিলাম। আর এই ছোট ঠাকুরকেও এই ঠাকুরকেও আমি পরিয়ে দিলাম আকন্দর মালা। যাই হোক, তোমরা সবাই তোমাদের মতন পুজো করছো, আমি আমার মতন পুজো করছি। যেরকম পারি, ভুল ত্রুটি হলে পরে অবশ্যই ক্ষমার চোখে দেখবে সবাই। তার কারণ আমি কিন্তু এতটাও খুব ভালো পুজো বিধিনিষেধ কিন্তু আমি জানি না। যতটা আমার মনে আসে আমি সেইভাবেই কিন্তু সন্তুষ্ট করার চেষ্টা করি। যাই হোক, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমি সব গোটা ফলই কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। আমি কিন্তু ফল কাটিনি, কেন ফল কেটে দিলে পরে, যেহেতু আমরা অল্প কজন মানুষ, তো ফল কেটে রাখলে সেই ফলটা বেশিরভাগ নষ্টই হয়ে যায়। তো সেই কারণে গোটা ফলই দিয়েছি। গোটা ফলটা অনেকদিন থাকবে এবং সেটা না কাটা থাকলে পরে কিন্তু আমরা খেতেও পারবো পরবর্তী সময়তে। তো সেই কারণে আমি ফলটা কেটে দিইনি। তো এইদিকে আমার একটা গুরুদেবের ছবি আছে, তো সেখানে আমি মোমবাতি জ্বেলে দিলাম এবং সেই গুরুদেবের উদ্দেশ্যে আমি 3খানা ধূপকাঠিও আমি জ্বেলে নিলাম। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি আজকে শিবরাত্রির দিনে কিন্তু শিব পুজোটা আমি সম্পূর্ণ করতে পেরেছি। এখনো কিন্তু আমার একটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আমার শিবরাত্রির ব্রতকথা পড়াটা কিন্তু বাকি আছে। তবে তার আগে আমি আমার ছেলেকে দিয়ে এই অভিষেকের জলটা আমি তুলসী গাছের গোড়ায় আমি দিয়ে আসতে বললাম, তাই ও ছাদে চলে গেছে সেটা দিয়ে আসার জন্য। এইবার আমি আস্তে আস্তে আর বাদবাকি যে কাজটুকু আছে সেই কাজটুকুকে কমপ্লিট করব এবং তারপরে আমি ব্রতকথা পড়ব। এবং তার সাথে সাথে তোমরাও শোনো এবং তোমরাও বলো যে আমার এই পুরো শিবরাত্রির পুজো ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো, কতটা ভালো লাগলো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করবে, কেন আমি এতটাও কিন্তু বিধিনিষেধ মেনে কিন্তু পুজো করি না। অবশ্যই ভুল হলে কমেন্ট করবে, আর এই কমেন্টের অপেক্ষাতেই কিন্তু আমি থাকবো। দেখো, একটা ভুলের পরেই কিন্তু একটা নতুন শেখার একটা সুযোগ আসে, তাই কি না? তো মানুষ মাত্রই ভুল হয়। আমিও যেরকম একটা রক্তে মাংসের একটা মানুষ, ভুল সবারই হয়, আমারও হতে পারে। চলো এবার পাঠ করে নি। কাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল, দিনরাত সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতে বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রির হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল, কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেল গাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধ ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানতো না, তবুও তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো, সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার খাবারগুলো অতিথিকে খেতে দিল, তাতে তার পরাণের ফলও লাভ হলো।
কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতেরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতেরাও এলো। দুজনের যুদ্ধ বেঁধে গেল। যমদূতেরা হেরে গেল। শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতেরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে যমদূতেদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতেরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতর কথা চারিদিকে প্রচার হলো। আমার শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত হলো।